নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাংলায় নির্বাচনের আগে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে 14 বছরের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে রাজ্য। 2 লক্ষ টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। এসআইআর আতঙ্কে রাজ্যে 39 জনের মৃত্যু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব প্রমাণের দায় নেই, এই দাবি নিয়ে এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার 126 জন আদিবাসী বাসিন্দার। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার জঙ্গলমহলে শুরু প্রশাসনিক এবং রাজনৈতিক টানাপোড়েন। ভুয়ো ভোটার ধরতে এআই ব্যবহার করবে কমিশন। এর মাধ্যমে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে বলে কমিশন সূত্রে খবর। যাত্রী নিরাপত্তায় আরও জোর। দূরপাল্লার ট্রেনেও সিসিটিভি বসানোর চিন্তা আরপিএফের। আগামী মাস 6 মধ্যে রেলের খড়গপুর ডিভিশনের প্রতিটি দূরপাল্লার ট্রেনের কামরায় বসবে সিসিটিভি। ট্রলার সহ বাংলাদেশি মৎস্যজীবী আটক ভারতের জলসীমানায়। সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরের ঘটনা। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে 15 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক। বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে 2011 সাল থেকে অর্থাৎ গত 15 বছরের নানা সরকারি প্রকল্প, পোশাকি নাম, উন্নয়নের পাঁচালীর তথ্য পরিসংখ্যান জানালেন মুখ্যমন্ত্রী। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের কাজের সেই খতিয়ান। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে 2011 সাল থেকে অর্থাৎ গত 15 বছরের নানা সরকারি প্রকল্প, পোশাকি নাম, উন্নয়নের পাঁচালীর তথ্য পরিসংখ্যান জানালেন মুখ্যমন্ত্রী। হিসেব নিকেশ অনুযায়ী গত 15 বছরের নিরিখে রাজ্যের জিডিপি বৃদ্ধি হয়েছে 4.41 গুণ, কর আদায় 5 গুণ হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে অসংখ্য ছোট ছোট কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প হয়েছে, যার পরিসংখ্যানের নিরিখে অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলা এখন সারা দেশের মডেল। গত 15 বছরে নানা সরকারি প্রকল্প, রাজ্যের কাজের খতিয়ানগুলি হল: কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে 100 দিনের কাজ বা কর্মশ্রী। এই মুহূর্তে সেই প্রকল্পে কর্মদিবস বেড়ে দাঁড়িয়েছে গড়ে 70 দিন, যা কেন্দ্রের তুলনায় বেশি। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন 2,21 লক্ষ মহিলা, যার জন্য খরচ হয়েছে 12,000 কোটি টাকা। দারিদ্র্য সীমার উপরে 1,72 লক্ষ 2013 থেকে 2023-এ। বেকারত্ব হ্রাস 40 লক্ষ। স্বাস্থ্য সাথীর সুবিধা প্রাপ্ত 2,45 লক্ষ পরিবার। দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা প্রাপ্ত 7,41 লক্ষ। অর্থনৈতিক করিডোরে কর্মসংস্থান 1 লক্ষ। বেঙ্গল সিলিকন ভ্যালিতে 2000 সংস্থায় 2 লক্ষ কর্মসংস্থান। আসানসোল দুর্গাপুর শিল্প তালুকের 22,000 কোটির বিনিয়োগ। ক্ষুদ্র মাঝারি শিল্পে 1,30 লক্ষ। কৃষিক্ষেত্রে উন্নতি 9.16 গুণ। কন্যাশ্রীর সুবিধাভোগী 1 কোটিরও বেশি। রূপশ্রীর সুবিধা পেয়েছেন 5,598 কোটি। দুয়ারে রেশন 7,41 লক্ষ। পরিকাঠামো উন্নয়নে খরচ 70,000 কোটি। বাংলার বাড়ি তৈরির টার্গেট 1 লক্ষ। 23 জেলায় শপিং মল, 514টি কর্মতীর্থ। গঙ্গাসাগর সেতু তৈরির ব্যয় 1,700 কোটি। পথশ্রীর টার্গেট 7,000 কিলোমিটার রাস্তা, 5,000 কিলোমিটার সম্পূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে রাজ্য। 2 লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। এসআইআর আতঙ্কে রাজ্যে 39 জনের মৃত্যু হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর। দেশ ছাড়া হওয়ার ভয়, আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক। ভয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে এদিন গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা। এসআইআরে
তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে, বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। কারণ অনেকে আবার সম্মানের সাথে এটা কেউ নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে, আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। রাজ্য জুড়ে চলছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছে গোটা প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ হবে। 2002 সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারোর নাম থাকলে চিন্তার কোনো কারণ নেই বলেই সাফ জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়, যার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে অনেকের। কেউ ভবিষ্যৎ কি সেই ভয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ, কেউ আবার চাপ নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে দাবি। 3 জন বিএলও কাজের চাপে মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে খবর। বিএলও ও রাজ্যবাসী সহ এসআইআর আতঙ্কে অসুস্থ 13 জন ভর্তি হাসপাতালে। মঙ্গলবার নবান্ন থেকে তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, মৃত 2 বিএলও পরিবার 2 লক্ষ টাকা নিয়েছে, 1 জন বাকি আছে, তারা চাইলে নিয়ে যেতে পারেন। 39 জন রাজ্যবাসীর আতঙ্কে মৃত্যু হয়েছে, 13 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, অসুস্থরা পাবেন 1 লক্ষ টাকা। এরপরই মমতা বলেন, দুর্ঘটনায় মৃত্যুতে যদি সাহায্য করা হয় এখন তাহলে কেন করব না। মনে রাখতে হবে মেয়েরা সংসার সামলায়, সরকারও। হাই নিউজ নেটওয়ার্ক। নাগরিকত্ব প্রমাণের দায় নেই, এই দাবি তুলে এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার 126 জন আদিবাসী বাসিন্দার, যারা বেশিরভাগই রাউতোরা গ্রাম পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ একাধিক গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার জঙ্গলমহলে প্রশাসনিক এবং রাজনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। নাগরিকত্ব প্রমাণের দায় নেই, এই দাবি তুলে এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার 126 জন আদিবাসী বাসিন্দার, যার বেশিরভাগই রাউতোরা গ্রাম পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ একাধিক গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার জঙ্গলমহল রানীবাঁধ ব্লকে প্রশাসনিক এবং রাজনৈতিক টানাপোড়েনের চরম আকার নিয়েছে। জঙ্গলমহলের একেবারে প্রান্তিক এলাকায় থাকা আদিবাসী পরিবারগুলির দাবি, এই ভূখণ্ড, জল, জমি, জঙ্গলের ওপর আদিম অধিকার আমাদের, বাইরের কারোর তৈরি নাগরিকত্বের প্রমাণের নথি আমরা মানি না। একই সঙ্গে এতগুলি পরিবার এনুমারেশন ফর্ম নিতে না চাওয়ায় কার্যত সেখানে থমকে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। যদিও সমস্যা মেটাতে ইতিমধ্যেই গিয়েছে জেলা প্রশাসন। গত 1 সপ্তাহ ধরে ব্লক প্রশাসন, পুলিশ এবং নির্বাচনী দপ্তর মিলিয়ে অন্তত কয়েক দফায় ওই পরিবারগুলির সঙ্গে আলোচনা হয়েছে কেন প্রয়োজন ফর্ম পূরণের, তা বোঝাতে বারবার গ্রামে গিয়েছেন আধিকারিকরা। কিন্তু এরপরেও তাদের অনীহা কাটছে না। আধিকারিকদের কথায় দীর্ঘদিন ধরে এলাকার মাঝি সম্প্রদায়ের একটা প্রভাব রয়েছে। এর মধ্যেই নাগরিকত্ব সংক্রান্ত গুজবে ওই মানুষগুলোর মনে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। সেই ভীতি এখন প্রশাসনের সবচেয়ে বড় বাধা। রানীবাঁধের বিডিও অনিশা যশ জানিয়েছেন, আপাতত 126 জনকে চিহ্নিত করা হয়েছে। ভয় কাটাতে আমরা ধারাবাহিকভাবে কথা বলছি। এসআইআর যে কোনো নাগরিকত্ব যাচাইয়ের নথি নয়, এটা বোঝানোর চেষ্টা চলছে। তার কথায় এখনো বেশ কিছুটা সময় লাগবে। কেউ যদি পরে মত বদলান, আমরা ফর্ম নেব, কাউকে জোর করা হবে না, প্রয়োজনে বারবার বোঝানো হবে। অন্যদিকে মাঝি সম্প্রদায় সংগঠক হিসেবে পরিচিত বাবুরাম এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি এখনো পর্যন্ত। প্রশাসনের একাংশের মতে তার নিরাপত্তার কারণে বিভ্রান্তি বাড়ছে আরও। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের রানীবাঁধ অঞ্চলের কমিটির সদস্য বিধান মণ্ডল ওই অঞ্চলের অচলাবস্থার জন্য সরাসরি প্রশাসনের অবহেলা এবং শাসক দলের দ্বিচারিতাকেই দায়ী করেছেন। তার অভিযোগ,
মাঝি সম্প্রদায়ের পরিবারগুলির মধ্যে যে ভুল তথ্য বহুদিন ধরে ছড়ানো হচ্ছিল তা প্রশাসন জানত। তা কাটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসনের তরফে। মানুষের সঙ্গে আলাপ আলোচনাও করা হয়নি। তার দাবি, ফর্ম ধরিয়ে শুধু বলা হয়েছে এটা বাধ্যতামূলক, আর তাতেই এই সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে রানীবাঁধ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুম্ভকার বলেন, এসআইআর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নথি নয়, এটা কিছু মহল ভুলভাবে ছড়াচ্ছেন। আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের নামে মানুষের মনে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। প্রশাসন চেষ্টা করছে, আমরাও পাশে আছি। যদি এই বিষয়ে সরকারি রাজ্য সরকার এক হাতে নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা দুঃখী মোদির অভিযোগ, রাজ্য সরকার প্রক্রিয়াটি নিয়ে প্রথম থেকে স্বচ্ছতা দেখায়নি, ফলে মানুষের আতঙ্ক বাড়ছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই এই এত বড় অংশ ফর্ম পূরণ করতে রাজি নয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভুয়ো ভোটার ধরতে এআই ব্যবহার করবে নির্বাচন কমিশন। এআই এর আদলে ফেলে চিহ্নিত করা হবে ভুয়ো ভোটারদের। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের দাবি, এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলেই খবর। ভুয়ো ভোটার ধরতে এআই ব্যবহার করবে নির্বাচন কমিশন। এআই এর ছাঁকনিতে ফেলে চিহ্নিত করা হবে ভুয়ো ভোটারদের। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের দাবি, এর মধ্যে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ নিয়ে এখনও কিছু ক্ষেত্রে অসন্তোষ রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। ভোটার তালিকার ঝাড়াই বাছাই চললে অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটারে রয়ে যাচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। সত্যি কি এমন কোনো সম্ভাবনা রয়েছে? কিভাবে ধরা হবে ভুয়ো ভোটারদের? তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা রেখেছে কমিশন। সূত্রের খবর, ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে এআই এর সাহায্য নেবে কমিশন। কমিশনের এক আধিকারিকের কথায়, আমরা পুরো এআই ফর্মে কাজ করছি। এর ব্যাখ্যাও দেন তিনি। তার ব্যাখ্যায়, এআই একটি সাধারণ কথা, কিন্তু গভীরে গিয়ে কাজটি করা হবে। মোদ্দা কথা হলো, আমরা ডেটা অ্যানালিসিস করব, ডেটা স্ক্যান করব, নিখুঁত স্ক্যান করা হবে। কারোর কোনো তথ্যে গোলমাল থাকলে তা আমরা ধরতে পারবো। এভাবে অনুপ্রবেশকারীও চিহ্নিত করা সম্ভব হবে। কেউ যদি বাবার নাম অন্য দেন বা 2002 সালের তালিকার সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে, তাকে আমরা ডেকে পাঠাবো। কমিশন সূত্রে খবর, এআই এর মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারের নাম, ছবি, আধার নম্বর এবং মোবাইল নম্বর স্ক্যান করা হবে। তার বাবা মায়ের নামও স্ক্যান করা হবে এআই প্রযুক্তিতে। কমিশনের ব্যাখ্যা, নতুন করে দেশে যে এসআইআর হবে সেই ঘোষণা করা হয়েছিল গত জুলাই মাসে বিহারে ভোটের আগে। ফলে তার আগে সিদ্ধান্তের কথা সাধারণ জনতার জানার কথা ছিল না। ফলে ওই সময়ের পরে কোনো ভোটারের বাবা বা মায়ের নাম পরিবর্তন দেখা গেলে তার সন্দেহের তালিকায় থাকবে স্বাভাবিকভাবেই। সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে অনুমান 43 লক্ষের বেশি খসড়া ভোটার তালিকায় থাকবে না। এর মধ্যে যেমন মৃত ভোটার রয়েছে, তেমনি রয়েছে নিখোঁজ বা অন্যত্র চলে যাওয়া ভোটার। এখনো পর্যন্ত প্রায় 98,000 ভুয়ো ভোটার চিহ্নিত করা গিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরেই সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ আপত্তি কমিশনে জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। খসড়া তালিকার সমস্ত আপত্তি, অভিযোগ এবং দাবি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করবে। বিতর্কের নিষ্পত্তি করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের এসআইআর নিয়ে নতুন বিতর্ক। কমিশন সূত্রে খবর, রাজ্যে প্রায় 80,000-এরও বেশি বুথ এলাকায় যে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সেই ফর্ম জমা নেওয়ার পর ডিজিটাইজ করার সময় প্রায় 2,000-এরও বেশি বুথে আনকালেক্টেবল ফর্ম বা ফেরত আসা ফর্মের সংখ্যা 0, যা কমিশনের কাছে অবিশ্বাস্য। এ রাজ্যে এসআইআর মানচিত্রে প্রতিদিন নিত্য নতুন বিতর্ক জুড়ছে। সোমবার তেমনই এক নতুন বিতর্ক সামনে এসেছে। কমিশন সূত্রের খবর, রাজ্যের প্রায় 80,000-এরও বেশি বুথ এলাকায় যে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সেই ফর্ম ফিল আপ করে জমা নেওয়ার পর ডিজিটাইজ করার সময় দেখা যাচ্ছে প্রায় 2,000-এরও বেশি বুথ এমন পাওয়া গিয়েছে যেখানে আনকালেক্টেবল ফর্ম বা ফেরত আসা ফর্মের সংখ্যা 0, যা শুধু চাঞ্চল্যকর নয়, কমিশনের কাছে মনে হচ্ছে এটা অবিশ্বাস্য। কমিশনের বক্তব্য, এমনটা কোনো অবস্থাতেই হতে পারে না যে এতগুলো বুথে কোনো একজনও এমন নেই যাকে খুঁজে পাওয়া যায়নি বা সেই বুথের কেউ মারা যাননি।
অথবা অন্যত্র চলে যাননি। এটা বাস্তবত হতেই পারে না। এদিকে সিইও দপ্তর সূত্রে তথ্য বলছে, মোট 2208টি এমনই বুথ পাওয়া গেছে যেখানে কোনো ফর্ম ফেরত আসেনি। কমিশন মনে করছে এসব বুথে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, যে কারণে ইসিআই দপ্তর থেকে সরাসরি সিইও দপ্তরের নির্দেশ এসেছে যাতে এই সব বুথের সঙ্গে জড়িত ইআরও এবং সেই জেলার ডিইওর কাছে রিপোর্ট তলব করা হয়। সিইও দপ্তর সূত্রের খবর, সংশ্লিষ্ট সব ইআরও এবং ডিইওদের জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেলা 10টার মধ্যে নিজেদের সই করে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে ওসব বুথের বিএলওদের সঙ্গে পুনরায় কথা বলতে হবে। যে কোনোভাবেই হোক না কেন তা আগামীকালের মধ্যে সরাসরি ইসিআই এর কাছে রিপোর্ট দিতে হবে। এদিকে সার্ভার সমস্যা বা অন্যান্য কারণে যদি কোনো বিএলও ভুল তথ্য আপলোড করে থাকেন তাহলে সে ভুল সংশোধনের ব্যবস্থা করেছে কমিশন। বিএলওদের অ্যাপে পরিবর্তনও আনছে কমিশন। নিয়ে আসা হচ্ছে এডিট অপশন। এই এডিট অপশনে ইআরওরা ঢুকতে পারবেন। কোনো বিএলও কোনোভাবে কিছু ভুল করে ফেললে সেটা দেখে এডিট করতে পারবেন ইআরও। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর বিরোধী বিক্ষোভে ফের ঐক্যবদ্ধ ইন্ডিয়া শিবির। বিরোধী জোটের বিক্ষোভে সামিল তৃণমূলও। এদিকে সংসদের অন্দরে এই ইস্যুতে আলোচনা চেয়ে ফের বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির, যার জেরে দফায় দফায় মুলতবি করে দেওয়া হয়েছে অধিবেশন। এসআইআর বিরোধী বিক্ষোভে ফের ঐক্যবদ্ধ ইন্ডিয়া শিবির। সংসদের মকরদ্বারে বিরোধী জোটের বিক্ষোভে সামিল হল তৃণমূলও। এদিকে সংসদের অন্দরে এই ইস্যুতে আলোচনা চেয়ে ফের বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির, যার জেরে দফায় দফায় মুলতবি করে দেওয়া হয়েছে অধিবেশন। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোর দফায় দফায় মুলতবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করেন বিরোধী শিবির। এদিন সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদের একটা বড় অংশ। প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে ধর্ণা দিতে দেখা যায় তাদের। বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার পাশেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বটরা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের। ছিলেন ডিএমকে সাংসদ কানি মুঝিও। চমকপ্রদভাবে ওই বিক্ষোভে হাজির ছিলেন তৃণমূলের 2 সাংসদ বাপি হালদার ও মমতা বালা ঠাকুর। এ পর্যন্ত তৃণমূল সংসদে কংগ্রেসদের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করেছে। কোনো রকম দাদাগিরি মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। তবে এদিন এসআইআর ইস্যুতে একত্রিত হয়ে গিয়েছে বিরোধী শিবির। চমকপ্রদভাবে এসআইআর নিয়ে আলোচনা চাইছেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, রাজ্যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, এই নিয়ে আলোচনা প্রয়োজন। এদিন সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেকটোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষদের অনেক ইস্যু রয়েছে যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাইবার নিরাপত্তায় আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ সঞ্চার সাথীর ব্যবহার বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে সরকার। এবার থেকে নতুন মোবাইলগুলিতে আগে থেকে ইনস্টল করা থাকতে হবে সঞ্চার সাথী অ্যাপ। সাইবার নিরাপত্তায় আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ সঞ্চার সাথী ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এবার থেকে নতুন মোবাইলগুলিতে আগে থেকে ইনস্টল করা থাকতে হবে সঞ্চার সাথী অ্যাপ। এমনই ব্যবস্থা রাখতে হবে যাতে ব্যবহারকারীরা মোবাইল কেনার পরেও ওই অ্যাপটি ডিলিট করতে না পারে। এই মর্মে ইতিমধ্যেই মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় বার্তাও দিয়েছে কেন্দ্র। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য প্রকাশ আসেনি। তবে রয়টার্স জানিয়েছে, অ্যাপেল, স্যামসাং, শাওমি, ভিভো সহ বিভিন্ন সংস্থাকে এই কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। গত 28শে নভেম্বর ওই নির্দেশিকায় মোবাইলে প্রস্তুতকারী সংস্থাগুলিকে 90 দিনের সময় দেওয়া হয়েছে। নতুন মোবাইলগুলিতে ওই অ্যাপ আগে থেকে ইনস্টল থাকার বিষয়টিও চিহ্নিত করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।
যে মোবাইলগুলি ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে সেগুলিতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দেওয়ার কথাও বলেছে কেন্দ্র। জানা যাচ্ছে নির্দেশিকাটি সর্বসাধারণের জন্য প্রকাশ্যে আনেননি কেন্দ্রীয় সরকার, তবে আলাদাভাবে প্রথম সারির বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছে তারা। চলতি বছরের শুরুতেই সাইবার সুরক্ষা সংক্রান্ত এই অ্যাপটি প্রকাশ করে কেন্দ্র। টেলিযোগাযোগ মন্ত্রকের এই অ্যাপটি মোবাইল ব্যবহারকারীদের সাইবার সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করছে কেন্দ্র। শুধু তাই নয়, হারানো মোবাইল খুঁজে বের করার ক্ষেত্রেও অ্যাপটি সাহায্য করবে। সরকারি হিসাবে চলতি বছরে দেশে 7 লক্ষেরও বেশি হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করেছে সঞ্চার সাথী অ্যাপ। এর মাধ্যমে অক্টোবরেই প্রায় 50,000 হারানো মোবাইল উদ্ধারে অ্যাপটি সাহায্য মিলেছে। তবে অ্যাপল তাদের মোবাইলে শুধুমাত্র নিজস্ব অ্যাপে আগে থেকে ইনস্টল করে রাখে। কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ বিক্রির আগে ইনস্টল করা সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ নীতিরই পরিপন্থী বলে দাবি সূত্রের। অতীতেও বিভিন্ন ধরনের সরকারের এই ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করছে তারা। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই বার্তার পরেও তারা কি পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। যাত্রী নিরাপত্তায় আরও জোর। এবার দূরপাল্লার ট্রেনের কামরায় বসছে সিসি ক্যামেরা। মাস 6 মধ্যেই হবে এই কাজ। দূরপাল্লার ট্রেনে এবার সিসিটিভি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা শুরু করেছে আরপিএফ। যাত্রী নিরাপত্তার স্বার্থে এই ভাবনা বলে আরপিএফ এর খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই চলন্ত ট্রেনের মধ্যে নজরদারি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আগামী মাস 6 মধ্যেই রেলের খড়গপুর ডিভিশনের প্রতিটি দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসতে চলেছে। তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিভিশনের সাঁতরাগাছি রেল কোচ ডিপোতে খড়গপুর ডিভিশনের অধীনে থাকা বিভিন্ন দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তার সঙ্গে নতুন করে যে সমস্ত এলএইচবি ও আইসিএফ কোচ তৈরি হচ্ছে সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে প্রতিটি ট্রেনের ভেতর প্রতিটি কামরায় 4টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। আরপিএফ এর দাবি, এর মাধ্যমে ট্রেনের ভিতরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার উপর নজরদারি করতে সুবিধা হবে, এমনকি দুষ্কৃতীদের চিহ্নিত করতেও সুবিধা হবে। বস্তুত পর্যাপ্ত বাহিনীর অভাবে অধিকাংশ ট্রেনের ভিতরে স্কট দিতে পারছে না আরপিএফ। অরক্ষিত ট্রেনে বারবার অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। বিপদের মুখে পড়তে হচ্ছে রেল যাত্রীদের। গত সপ্তাহে এরকমই একটি ঘটনা ঘটেছে ধৌলি এক্সপ্রেসে। ছিনতাইয়ের বাধা দিতে গিয়ে গুরুতর জখম হতে হয়েছে এক মহিলা যাত্রীকে। ট্রেনের শৌচাগার থেকে বেরিয়ে হাত ধুয়ে সিটে যাওয়ার সময় দুই দুষ্কৃতী তার গলার সোনার হার ছিনতাই করার চেষ্টা করে। বাধা দিতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার ডান হাতটি খোয়াতে হয়েছে। আরপিএফ থাকলে এই ঘটনা এড়ানো যেত বলেই সকলের অভিমত। আর সেই ঘটনার পর থেকেই রেল যাত্রার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নও উঠে গিয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলায় ট্রেনের কামরার ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের আরপিএফ এর সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার জানান, নজরদারি নিয়মিত চলে ট্রেনে, কিন্তু সব ট্রেনে কর্মীর অভাবে এসকর্ট দেওয়া যায় না। তাই দূরপাল্লার ট্রেনগুলির কামরার ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে। রেল বোর্ডের লক্ষ্য আগামী 6 মাসের মধ্যে পুরো কাজ শেষ করার। ডিভিশনের সাঁতরাগাছি রেল ডিপোতে এই কাজ চলছে। এদিকে রেল সূত্রে জানা গিয়েছে, মাস 4 আগেই রেল বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে একটি নির্দেশিকা এসেছিল। তাতে ঠিক হয়েছে, দেশের প্রতিটি ট্রেনেই কামরার ভেতর সিসিটিভি ক্যামেরা বসানো হবে। দেশজুড়ে মোট 74,000 ট্রেনের কামরার ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে। তবে শুধু দূরপাল্লার ট্রেনগুলিতে নয়, লোকাল ট্রেনগুলিতেও অদূর ভবিষ্যতে কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলেই জানা গিয়েছে। কারণ লোকাল ট্রেনে আরপিএফ এসকর্ট থাকে না বললেই চলে। ফলে লোকাল ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে একটি আশঙ্কা থেকেই যায়। আরপিএফ এর খড়গপুর ডিভিশনের সিনিয়র সিকিউরিটি জানান, এখন অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার ট্রেনগুলির কামরার ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পরবর্তীকালে লোকাল ট্রেনেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের খারাপ থেকে অতি খারাপ দিল্লির আবহাওয়া। মঙ্গলবার সকাল 6টায় দিল্লির দূষণের মাত্রা পৌঁছায় 331-এ। আশা জাগছিল দিল্লির দূষণ বোধহয় এবার কমতে চলেছে, পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল মঙ্গলবারের আবহাওয়া। গত 2 দিন দূষণের মাত্রা তথা AQI ছিল খারাপ পর্যায়ে। এদিন ফের তা পৌঁছে গেল অতি খারাপ পর্যায়ে।
মঙ্গলবার সকাল 6টায় দিল্লির দূষণের গড় মাত্রা ছিল 331। জানা গিয়েছে সবচেয়ে খারাপ অবস্থা বাওয়ানা, যেখানে 387, আনন্দবিহারে 381, ইন্ডিয়া গেটে 370, ওয়াজিরপুর 362, বুরারিতে 361 আর আরকে পুরমের 356। একমাত্র ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি কিছুটা উন্নত, কিন্তু সেখানেও দূষণের মাত্রা 269, যা খারাপ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ কুয়াশার চাদরে ঢাকা, সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা এবং ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। এই পরিস্থিতিতে জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, দীপাবলির পর থেকে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস, তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ ইতিমধ্যে 3টি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপি নেত্রী কিরণ বেদি কয়েকদিন আগেই দাবি করেন রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এই পরিস্থিতিতে আশা জাগাচ্ছিল রবিবার ও সোমবারের আবহাওয়া। দূষণের মাত্রা ছিল খারাপ পর্যায়ে। ভূমির কাছাকাছি বায়ুর বেগ বেশি থাকার ফলেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল, কিন্তু মঙ্গলবার ফের দূষণের মাত্রা বাড়ায় উদ্বেগ আরও বাড়তে শুরু করল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।